শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাঝখানের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি, নদ নদীর পানি বাড়ায় সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যার পূর্বাভাস। পদ্মার ভাঙনের কবলে পাবনার সুজানগর উপজেলার ৮টি গ্রামের নদীগর্ভে বিলীন, হাজার বিঘা কৃষি জমি, সড়ক, হুমকির মুখে অনেক অবকাঠামো। এবং ৭ বছরে আম রপ্তানি বেড়েছে ১০ গুণের বেশি, এবছর যাচ্ছে ৩৮টি দেশে। ব্যবসা আরও বাড়াতে একযোগে কাজ করতে ৩ মন্ত্রণালয়। এবারে বিস্তারিত। দেশজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূলে সৃষ্টি হয়েছে লঘুচাপের। এর ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতরাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৭২ ঘণ্টা দেশে প্রায় সব বিভাগে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে আমরা ভারী বর্ষণের একটি সতর্কবার্তা দিয়েছি ৭২ ঘন্টার জন্য, এবং সমুদ্র বন্দরসমূহকে আমরা ৩ নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখে যেতে বলেছি, কারণ টোটাল উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত রয়েছে। এদিকে নদ নদীর পানি বাড়ায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চলে ফের বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ডেস্ক রিপোর্ট। সকাল থেকে সিলেটে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ২৪ ঘণ্টায় প্রায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা সহ অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে। তৃতীয় দফায় সিলেটের নিম্নাঞ্চলের বাসিন্দারা আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছে। কয়েকদিন আগে বন্যা আইয়া গেছে, এখন যদি আবার এই সময় এলাকান পানি আয় তাইলে তো আমরা কয়ে যাই কোন স্থানে যাই আসলে চিন্তা করি ভাইরাম না, খুব বয়ে আতঙ্কে কাজ করে আর কি মনের ভিতরে। বন্যার পানির মাঝে দুইবার আমরা মনোরকা পানি হয়েছে, আশ্রয়খণ্ড দৌড়িয়ে আইছি, বাচ্চা কাচ্চা লিয়ে আবার বারবার আশ্রয়খণ্ড যাওয়া, আমরা বিরাট ক্ষতিগ্রস্ত। সব জায়গায় আমাদের টিম রয়েছে, কোনো মানুষ যদি তাৎক্ষণিক বিপদে পড়ে উদ্ধার কার্যক্রমে আমি নিজেও যাই, আমাদের মেম্বারগণও আছেন। আর আমাদের যদি স্থানীয়রা, আমাদের মোবাইল নাম্বার রয়েছে, আমাদের প্রত্যেকটা জায়গায় নৌকা রয়েছে যারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য, যাতে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা তাদেরকে উদ্ধার কার্যক্রম সহ যদি খাদ্যের অভাব পড়ে আমরা শুকনো খাবারও আমাদের প্রতি ঘরে ঘরে নিয়ে দেওয়ার মতো আমাদের এখনো প্রস্তুতি আছে। সুনামগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাড়ছে নদ নদীর পানি, রয়েছে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন দেশের ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও পদ্মা, সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি ৪৭টি পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। পানি বাড়ার সাথে সাথে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এবং নাজিরগঞ্জ ইউনিয়নের ৮টি গ্রাম। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে এইসব গ্রামের প্রায় ১০০০ বিঘা কৃষিজমি এবং কাঁচা সড়ক। হুমকিতে শত শত ঘরবাড়ি সহ অনেক অবকাঠামো। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ডিগ্রির চর, যেখানে একসময় ছিল ১০০০ বিঘা বিস্তীর্ণ সবুজ ফসলের ক্ষেত, ছিল কাঁচা সড়ক সহ ঘর বাড়ি, যার কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। সবকিছুই নদীগর্ভে। গত ১০ বছর ধরে ভাঙন অব্যাহত থাকলেও এবারের ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। নদীগর্ভে বাদামি ক্ষেত, তিল ক্ষেত,
বেগুনি নদী গল্পে বিলীন হয়ে গেছে। আমার নির্দিষ্ট জমি ছিল, ওই যে আমার সে সবই চলে গেছে, এটা তো নাই। এই গেলে বাকি চষি খাই তো অনেক তা তো 2 গেলে এনটি গেছেই। আজ 20 দিন আগেও আমি এক মেলা দূর মনে হয় মেলা দূর থেকে আমি অগাছা কাটিছি, বুঝছেন, কিচ্ছু নাই, সব ভেঙে গেছে। এক গ্রামের মতোই পদ্মার ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে মালিফা, ইন্দ্রজিৎপুর, নয়াগ্রাম, ফকিরপুর, মোহনপুর, গোপালপুর, শ্যামপুর, কালিকাপুর ও গোয়ারিয়া। সব আমাদের সব ভাঙিয়ে আছে, বাচ্চা এলাকার লোক বাবু আর খাওয়ার কায়দা নাই, আবাদ করবি কি? আছে একটু ভাঙি চুরি গেলি পারি, এদের খাওয়া দাওয়া বন্ধ। মোটামুটি 15 নদীর মাঝখানে ছিল আর কি, এটা তো নদীর বেদনে পড়ে গেছে। এইভাবে যদি ভাঙে তাহলে যে এই নদীর পাড়ে যে চরগুলো আছে এরা অচিরেই বিলীন হয়ে যাবে। স্থানীয়রা জানান পানি বৃদ্ধির সাথে সাথে গত 15 দিন ধরে বেড়েছে ভাঙনের তীব্রতা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। এই গর্ভে অনেক জমি আছে, সবই নদীর ভিতরেই, তাতে 60-80 বিঘে এইরকম। মালিফা, ইন্দ্রজিৎপুর, নয়াগ্রাম, রায়পুর, মোহনপুর, গোপালপুর, হাসামপুর, বরকাপুর, কালিকাপুর, এই মৌজাগুলো নদীর উপর, নদীর পাড়ের উপর প্রতিষ্ঠিত। এগুলো ভাঙতে ভাঙতে প্রায় শেষের দিকে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাও ভাঙনের ভয়াবহতার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলে মিলে আমরা নিয়মিত পরিদর্শন করছি। আমরা এই জায়গাটায় সর্বোচ্চ সতর্কতার সাথে নজরদারি করছি। তো এটা নিয়ে আমরা ইতিমধ্যে সরকারের সর্বোচ্চ মহলকে এই বিষয়টা অবহিত করেছি। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। বিশ্বের 38টি দেশে আম রপ্তানি হচ্ছে। 7 বছরে রপ্তানির পরিমাণ বেড়েছে 10 গুণেরও বেশি। তা আরও বাড়াতে একযোগে কাজ করছে কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ডাব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিদেশে সম্প্রসারিত হচ্ছে আমের বাজার। এবছর বাংলাদেশ থেকে বিশ্বের 38টি দেশে আম রপ্তানি হচ্ছে। গত বছর হয়েছিল 34টি দেশে, এর আগের বছর 28টি দেশে। বিদেশে আমের বাজার বাড়াতে সম্প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচলে আমের বাগান পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় তারা জানান, রপ্তানি বাড়াতে উত্তম কৃষি চর্চা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। নিরাপদ আম উৎপাদন কার্যক্রম দেখে সন্তোষ জানান রাষ্ট্রদূতরা। বিদেশি বন্ধু যারা আছেন, বন্ধু রাষ্ট্র যারা আছেন, তারা এখানে আসার সুযোগ হয়েছে এবং তারা দেখেই তারাই সুপারিশ করবেন, রেকমেন্ড করবেন কোন আমটা তাদের দেশে যাবে। তারা এই সুপারিশের ভিত্তিতে আমাদের রপ্তানি আরো বৃদ্ধি পাবে। বিদেশে আমের ব্র্যান্ডিং করতে কাজ করছে কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র, এই 3 মন্ত্রণালয়। পণ্যটি রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আম যখন বাইরে প্রচার হবে, আমের যখন সুনাম হবে, আপনাদের এলাকার হবে, কৃষির হবে। সো আমরা কৃষি এবং বাণিজ্য, সেই সাথে পররাষ্ট্র, 3টা মন্ত্রণালয় সমন্বয় করে এই ব্র্যান্ডিংটার শুরু করেছি। রপ্তানির জন্য আমের গুণগত মান ঠিক রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে স্থানীয় কৃষি অধিদপ্তর ও আম চাষিরা। সরকারের একটা নীতিমালা করা হয় আম রপ্তানির বিষয়ে এবং প্রকৃত উৎপাদকের কাছ থেকে আমটা নেওয়া হয়, তাহলে আমরা আরো বেশি উপকৃত হব। সহজ উপায়ে আমরা আমকে রপ্তানি করতে পারি, এই উদ্যোক্তাদেরকে কিভাবে সহায়তা করতে পারি, এটি আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। আমরা আশা করি এর ফলে একটা ভালো একটা সুফল পাবো। এই আমটা পুরোটাই বিদেশে রপ্তানি হবে আগামীতে। এইভাবে চাষ পদ্ধতির মাধ্যমে আমাদের কৃষকরা, আমরা সহ চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে সারা দেশের আম দেশের বাইরে রপ্তানি হবে। এবছর আম রপ্তানি হবে প্রায় 3000 টন। গেল বছর হয়েছিল 2700 টন। আর 2017-18 সালে 332 টন আম রপ্তানি হয়েছিল। সব মিলিয়ে গেল 7 বছরে রপ্তানি বেড়েছে 10 গুণেরও বেশি। মাছরাঙা নিউজ ডেস্ক। দলের চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ। বৃষ্টি মাথায় নিয়ে ঢাকা মহানগর ছাড়াও এর আশেপাশের জেলা এবং মহানগর থেকে নেতাকর্মীরা সমাবেশে অংশ নিতে এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিকেল 3টায় সমাবেশ শুরু হবার কথা রয়েছে। বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলো এতে অংশ নিচ্ছে। একই দাবিতে আগামী 1 জুলাই সব মহানগর এবং 3রা
জুলাই সব জেলাতেও সমাবেশ করবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। খালের জায়গা দখল করে রাজধানীর মোহাম্মদপুরে গড়ে তোলা সাদেক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযানের তৃতীয় দিনে প্রতিষ্ঠানটির ভাড়া নেওয়া অবৈধ দোতলা স্থাপনা ভেঙে ফেলা হয়। পাশাপাশি খালের জায়গা দখল করে আশেপাশে টিন শেডের যেসব স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে। ডিএনসিসি কর্মকর্তা জানান, এর মাধ্যমে রামচন্দ্রপুর খালের 20 বিঘা জায়গা দীর্ঘদিন পর দখলমুক্ত হলো। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন, খালটির জায়গা যাতে আর কেউ দখল করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তিনি। খালের উদ্ধার হওয়া জায়গায় পানি প্রবাহ নিশ্চিত করতে খনন কাজও শুরু করেছে ঢাকা উত্তর সিটি। রামচন্দ্রপুরে খালের যে চিত্র এলাকাবাসী দেখেছে অতীতে, ভবিষ্যতে আমরা ওই অতীতের চিত্রটা নিয়ে আসতে চাই। বর্তমানের এই চিত্রটা থাকবে না। কতটুকু জায়গা উদ্ধার হচ্ছে? আমরা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম বছিলা আপনার যে 40 ফিট থেকে শুরু করে ধীরে ধীরে যেটা এসেছি আমরা পুরোটাই এটা থেকে শুরু করে ম্যাপ দিয়ে পুরোটাই আপনার বাম সাইডে গেলে দেখতে পাবেন যে খাল আছে, ওই খালের সাথে এটা কানেকশন হয়ে যাবে। অভ্যন্তরীণ চাহিদার অতিরিক্ত পশুর কাঁচা চামড়া রপ্তানির পরামর্শ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। দুপুরে রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত কাঁচা চামড়ার ন্যায্য দাম নিশ্চিতকরণ বিষয়ক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এটি করতে পারলে নিশ্চিত হবে ন্যায্য দর, লাভবান হবে দেশ এবং ব্যবসায়ীরা। তিনি আরও জানান, দেশের অভ্যন্তরীণ বাজারে বর্তমানে কাঁচা চামড়ার চাহিদা মাত্র 20 লাখ পিস, যেখানে সারা বছর প্রায় 2 কোটি পিস চামড়ার যোগান রয়েছে। হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিচালনায় অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর রানার আপ হয়েছে প্রাইম ইউনিভার্সিটি। যারা ট্যানারি মালিক আছে তারা সবসময় সরকারকে পার্সু করে যে এক্সপোর্টটাকে ব্যান রাখা, অর্থাৎ এক্সপোর্টটাকে যদি ব্যান রাখা যায় সারপ্লাস চামড়া সাপ্লাই থাকবে এবং তখন মূল্যটা পড়ে যায়। সেই ক্ষেত্রে আমি 2 বছর ধরেই আমি রিকমেন্ড করছিলাম যে আমাদের এক্সপোর্টটা সারা বছর বোধহয় খুলে রাখা দরকার। হ্যাঁ, আমাদের যদি দেখা যায় যে আমাদের এখানে ডোমেস্টিক ফিডের জন্য, ডোমেস্টিক কনজাম্পশনের জন্য চামড়া ঘাটতি হয়, তখন আমরা মাঝে মাঝে কিন্তু আমরা পলিসি দিয়ে এটাকে আমরা ব্যালেন্স করতে পারি। শহরের পাশাপাশি দেশের প্রান্তিক পর্যায়ের নারীদের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীর একটি হোটেলে ইনার হুইল ডিস্ট্রিক্ট 345-এর 10ম অ্যাসেম্বলিতে এমনটাই জানান তিনি। সকালে মোমবাতি জ্বালিয়ে এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। 100 বছরের বেশি সময় ধরে নারীদের উন্নয়নে বিশ্বব্যাপী কাজ করছে এই সংগঠনটি। অনুষ্ঠানে আগামী সেশনের নতুন চেয়ারম্যান ফারহানা কাইয়ুমকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে নারী উন্নয়ন এবং সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইনার হুইলকে ধন্যবাদ জানান শিল্পমন্ত্রী। Bangladesh has been working relentlessly to ensure women's overall development by ensuring their equal and active participation in the mainstream socio-economic activities and removing the various impediments to their improvement. Bangladesh set an example for the world on women empowerment. Half of our population is women, and their participation in activities economy has increased significantly in the recent years. চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক বিভাজকে ধাক্কা লেগে বাস উল্টে নিহত হয়েছেন এক নারী। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 5 জন। সকাল 9টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। বাসটি চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যাচ্ছিল। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ক্রেনের সাহায্যে বাসটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার জন্য সড়কে কিছু সময়ের জন্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা 9টা 5 মিনিট সংবাদ পাই যে সিটিগেটের এখানে একটি বাস উল্টে গেছে। সাথে আমাদের আগে আবার থেকে এবং কুমিরা থেকে 2 দিক থেকে টিম এসে যারা আগে পৌঁছেছে তারা এসে দেখেছে গাড়ি উল্টে গেছে। যারা সুস্থ ছিল তারা বের হয়ে গেছে, যারা আটকা পড়েছিল এরকম আমরা 4 জনকে উদ্ধার করেছি। তার মধ্যে একজন এখানে স্পট ডেড হয়ে গেছে
এবং বাকি 3 জনে আহত। আমরা তাদেরকে হাসপাতালে অ্যাম্বুলেন্স দ্বারা পৌঁছে দিয়েছি। কুষ্টিয়ায় লালন অনুসারী বৃদ্ধার বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। শুক্রবার সদর উপজেলার টাকিমারা গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, লালন অনুসারী স্বামী প্রয়াত গাজীর ফকিরের স্ত্রী চায়না বেগম স্বামীর কবরের পাশে ঘর তুলে বসবাস করে আসছিলেন। সেই ঘরে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। তুমি মেয়ে মানুষ এখানে ঘর তুলছো কেন? এখানে তুমি থাকতে পারো? আমি না, আমার স্বামী বিলে গেছে, আমার কব্বরে পার বুক থাকা দুপুরে হাঁপে থাকবা, আমি তাই থাকবো। তোমার কি সমস্যা আছে? আমার স্বামীর উপরে আমি যা খুশি তাই করি। বান্দরবান জেলা কারাগার থেকে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর 30 সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সকাল 10টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে KNF এর সদস্যদের বান্দরবান থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বান্দরবান জেলা কারাগারের জেলার মোহাম্মদ জান্নাতুল ফরহাদ জানান, বান্দরবান জেলা কারাগারে স্থান সংকুলান না হওয়ায় গ্রেফতার KNF সদস্যদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত 11 জুন 16 নারী সহ 31 KNF সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল বলে জানান তিনি। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি, নদ নদীর পানি বাড়ায় সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যার পূর্বাভাস। পদ্মার ভাঙনের কবলে পাবনা সুজানগর উপজেলার 8টি গ্রাম, নদীগর্ভে বিলীন হাজার বিঘা কৃষি জমি, সড়ক হুমকির মুখে অনেক অবকাঠামো। এবং 7 বছরে আম রপ্তানি বেড়েছে 10 গুণের বেশি। এবছর যাচ্ছে 38টি দেশে। ব্যবসা আরও বাড়াতে একযোগে কাজ করছে 3 মন্ত্রণালয়। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।